প্রথম হলো ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 19টা একটু উঠাও। এটা বন্ধ, এটা বন্ধ। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019-এর দেখো 1 নাম্বার নৈতিকটা একটু দেখো। 1 নাম্বার বলছে ধারে বিক্রয়ের ফলে হিসাব সমীকরণে A = L + OE এর কোন উপাদানের পরিবর্তন হবে? তাহলে ধারে বিক্রয় করলে আমাদের হিসাব হলো দুইটা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হয় যখন সম্পদ বৃদ্ধি পায়, আর বিক্রয় হলো আয় বৃদ্ধি পায়। তার মানে উত্তর হবে আমাদের খ, এখানে A ও OE উপাদানের পরিবর্তন হবে। A ও OE উপাদানের পরিবর্তন। না বুঝলে ওটা আবার জিজ্ঞাসা করবা। এরপরে দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে 5 আর 6 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটা কি বলছে? জনাব জাফর 2 লাখ টাকার পণ্য জনাব মান্নানের নিকট হতে ক্রয় করে নগদে 40% এবং 30% পদে বিলে নিষ্পত্তি করেন। আর আমাদের 5 নাম্বার প্রশ্ন বলছে কি 80,000 টাকার লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ হবে? তাহলে 2 লাখ টাকা 40% নগদে, তাহলে 2 লাখ টাকা 40% কত? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হবে। তাহলে এটার উত্তর হবে 4 নাম্বারটা, নগদান বই। সমস্যা হলে সাথে সাথে প্রশ্ন। এরপরে বলছে কি আর্থিক অবস্থা নির্ণয়ে লেনদেনটির প্রভাব হলো। আর্থিক অবস্থা যখন আমরা নির্ণয় করবো তখন এই লেনদেনের প্রভাব কি? তাহলে 30% পদবিল মানে এটা দায় বৃদ্ধি, ঠিক আছে। স্বত্বাধিকার হ্রাস জনাব মান্নানের নিকট কয় হইলো খরচ হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে স্বত্বাধিকার হ্রাস, এটাও ঠিক আছে। তারপরে সম্পদ হ্রাস, আমরা নগদে পণ্য ক্রয় করছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট হয়, তাহলে সম্পদ হ্রাস। তাহলে উত্তর হবে 3টা, মানে 4 নাম্বার উত্তর 1, 2 ও 3, 1, 2 ও 3। এরপরে দেখো আমাদের 11 নাম্বার নৈতিকটা দেখো, বার্তা প্রাপ্তি 100 টাকা রেয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে। এই ক্ষেত্রে রেয়ামিলের ডেবিট পাশের সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টি ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে? তাহলে ডেবিট দিকে ক নাম্বার উত্তর হবে, ডেবিট দিকে 200 টাকা বেশি হবে, কারণ বার্তা প্রাপ্তিটা ক্রেডিট দিকে যাইতো 100 টাকা, উল্টা ক্রেডিট দিকে না লেখা ডেবিট দিকে 100 টাকা লিখছে, তাহলে ডিফারেন্সটা ডাবল হবে। তাহলে ডেবিট দিকে আমাদের 200 টাকা বেশি হবে, ক নাম্বার উত্তর। নিতু শুনতেছ? নিতু হ্যালো, শুনতেছ? জি স্যার শুনতে পাচ্ছি। সমস্যা হলে কোশ্চেন করে। সিয়াম জি স্যার। শুনতেছ? জি স্যার শুনতেছি। আচ্ছা, সমস্যা যেটা হবে ওটাতে আবার প্রশ্ন করবি, আবার আমি বুঝাবো। আচ্ছা স্যার। এরপরে দেখ আমাদের 22 নাম্বার একটা উদ্দীপক আছে, 22 নৈতিক 22 নাম্বারটা। 22 নাম্বারে আমাদের কি বলছে দেখো, উদ্দীপকটা আমরা একটু পড়ি। নিচে 17, 18 এটা তো প্রাপ্য হিসাবের, এখানে তো আমাদের প্রাপ্য হিসাব নাই। এই পরীক্ষা আমাদের অধ্যায় কত? 1, 2, স্যার ফার্স্ট পেপার 8 আর হইলো 9, এই 5টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। তাহলে 1 নাম্বার অধ্যায় হলো হিসাব পরিস্থিতি, 2 নাম্বার হলো হিসাবের বই সমূহ, 4 নাম্বার হলো রেয়ামিল, 8 নাম্বার হলো অবসর, আর 9 নাম্বার হলো আর্থিক বিবরণী। এগুলা নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে উদ্দীপকটা এবার দেখো,
বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে বলছে কি দেখো, জনাব সাইফুল্লাহ একজন ব্যবসায়ী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করার সময় দেখতে পান যে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বাবদ মোট 10,000 টাকা পরিশোধ করা হয়নি এবং অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1,400 টাকা। তো আমাদের কি বলছে, বলছে হিসাব বিজ্ঞানের কোন ধারণার জন্য উপরোক্ত দুটি বিষয়ের সমন্বয় দাখিলা প্রয়োজন হয়। তাহলে আমরা সমন্বয় দাখিলা দেই মিলকরণ নীতি অনুযায়ী। হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতি অনুযায়ী আমরা সমন্বয় দাখিলা প্রদান করি। তাহলে উত্তর হবে ক নাম্বারটা। আর খ নাম্বারে আমাদের বলছে কি, উপরোক্ত সমন্বয় দুটি সাধন করা না হলে ব্যবসায় লাভ কত টাকা কম বা বেশি হবে। ব্যবসায় লাভ কম বা বেশি হবে, তাহলে এগুলো হলো খরচ। তাহলে খরচের কারণে আমার ব্যবসায় লাভ কমে, তাহলে আমার বেতন হইলো 10,000, আচ্ছা অফিস সাপ্লাই হইলো 1400, মোট হইলো 11,400 টাকা কম হবে। তাহলে 4 নাম্বারটা উত্তর, 4 নাম্বার হইলো উত্তর। এরপরে উদ্দীপকে দেখো 26-27 নাম্বার উদ্দীপক আরেকটা আছে, এটা হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের মানে। তো এখানে আমাদের কি বলছে দেখো, নিচের উদ্দীপকটি পড়ো, 26 এবং 27 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে একটি মেশিনের ক্রয় মূল্য 4 লাখ টাকা। মেশিনের ক্রয় মূল্য আছে আমাদের কত, 4 লাখ টাকা বলছে। তারপরে সংস্থাপন ব্যয় আছে 20,000 টাকা। সংস্থাপন ব্যয়, তাহলে সংস্থাপন ব্যয় ক্রয় মূল্যের সাথে যোগ হয়। এবং এরপরে বলছে কি মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 1 লাখ টাকা। বার্ষিক 20% হারে কমর আসমান যার পদ্ধতিতে অবসর ধার্য করা হয়। তাহলে আমাদের বলছে দ্বিতীয় বছরের শুরুতে মেশিনটির বই মূল্য কত, দ্বিতীয় বছর। তাহলে আমরা জানি কমর আসমান যার পদ্ধতিতে মেশিনের ক্রয় মূল্যের উপরে অবচয় ধরি। তাহলে এখানে ক্রয় মূল্য হলো 4,20,000। এই 4,20,000 উপরে অবচয় হলো আমার 20%। তাহলে 4,20,000 20% কত, কত, 4,20,000 20% কত, 84,000। 84,000। তাহলে দ্বিতীয় বছরে প্রথম বছর আমার সম্পদের মূল্য হলো 4,20,000। তাহলে কমর আসমান যার পদ্ধতির নিয়ম হইলো গিয়া কি, এই ক্রয় মূল্য থেকে অবস্থাটা বাদ দিয়া দ্বিতীয় বছর যে প্রারম্ভিক মূল্য হবে এটার উপরে অবস্থা ধরতে হয়। তাহলে ওই প্রারম্ভিক মূল্যটা এই হইলো পরের বছরের বই মূল্য। তাহলে 4,20,000 থেকে 84,000 বিয়োগ করিয়া দাও। তিন লাখ 36,000। তাহলে উত্তর হবে 3,36,000 দ্বিতীয় বছরের বই মূল্য। দ্বিতীয় বছরে আমরা এই মূল্যের উপরে আবার অবচয় ধরব। তাহলে এখানে দেখো আমাদের 26 নাম্বার উত্তর, দ্বিতীয় বছরের শুরুতে মেশিনটির বই মূল্য কত হবে, উত্তর হবে 4 নাম্বারটা, 3,36,000 টাকা। এরপরে কি বলছে 27 নাম্বার দেখো, কমর আসমান যার পদ্ধতির পরিবর্তে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে কি। আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে হলো মুনাফাটা বৃদ্ধি পাবে। যদি আমি কমর আসমান যার পদ্ধতির পরিবর্তে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধরি তাহলে অবচয়ের পরিমাণটা কম আসবে। কেন কম আসবে, কারণ আমরা এখন সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি সম্পদের অবচয়যোগ্য মূল্যের উপরে। তাহলে অবচয়যোগ্য মূল্য অবশ্যই ক্রয় মূল্য থেকে কম হবে, মানে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে এখানে ভগ্নাবশেষ মূল্য আছে আমাদের 1 লাখ টাকা। তাহলে এখানে অবচয় হবে হইলো কত আমাদের 3,20,000 উপর। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় 3,20,000 উপর, আর কমর আসমান যার পদ্ধতিতে অবচয় হয় 4,20,000 উপর। তাহলে অবশ্যই কমর আসমান যার পদ্ধতি থেকে সরল রৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় ধরি
তাহলে অবসরের পরিমাণটা কম আসবে, আর খরচ কম আসলে মুনাফা বৃদ্ধি পাবে। তাহলে এখানে ক নাম্বার উত্তর, মুনাফা বৃদ্ধি। এরপরে 28 নাম্বারটা একটু দেখো। 28, মূলধনের পরিমাণ 1,20,000 টাকা, সাধারণ সঞ্চিতি 30,000 টাকা, ঋণ 20,000 টাকা, বিবিধ পাওনাদার 45,000 টাকা হলে বহির্দায়ের পরিমাণ কত? তাহলে আমাদের কাছে চাইছে কি এখানে বহির্দায়ের পরিমাণ, বহির্দায়। তাহলে বহির্দায় নির্ণয়ের সূত্র কি? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী ঋণ। তো আমাদের এই উদ্দীপকে দেখো, উদ্দীপকে কি বলছে আমাদের? বিবিধ পাওনাদার মানে চলতি দায়। তাহলে চলতি দায় আছে 45,000 আর ঋণ দেওয়া আছে দেখো 20,000। তাহলে 45 আর 20 কত? 65,000। তাহলে উত্তর হবে এটা, বহির্দায় হলো 65,000 টাকা। 4 নাম্বারটা উত্তর। আর কোনো প্রবলেম থাকলে কিন্তু কোশ্চেন করিও। তো আমরা এই ঢাকা বোর্ডে 2019 সালে এই অধ্যায়গুলার উদ্দীপক আকারে, এই যে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 8, অধ্যায় 9, এই অধ্যায়গুলোর মধ্যে এই নৈর্ব্যক্তিক গুলা পাইলাম। এই নৈর্ব্যক্তিক গুলা নিয়ে আমরা আলোচনা করছি। এখন দেখো এরপরে দাও রাজশাহী বোর্ড 2019। রাজশাহী 2019। রাজশাহী 2019-এ দেখো প্রথম উদ্দীপকটা কি বলছে দেখো, নিচের উদ্দীপকটি পড়ো, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকটি পড়ো, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাদের উদ্দীপকটা কি বলছে? বলছে জি লিমিটেড এর যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লাখ টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা এবং 15% হারে ব্যাট প্রদান করে। তাহলে ক্রয় মূল্যের উপরে ব্যাট ধরা হয়। যন্ত্রপাতির ক্রয় মূল্য হলো 5 লাখ, 5 লাখের 15% হলো 75,000। তাহলে আমাদের ক্রয় মূল্য 5 লাখ, এর সাথে সংস্থাপন ব্যয় 25,000 যোগ 5,25,000 আর ব্যাট যোগ হইলো কত? 75,000। তাহলে কত হবে? 6 লাখ টাকা। যন্ত্রপাতিটার ক্রয় মূল্য 6 লাখ টাকা। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা অনুমান করে অবচয় ধার্য করে। বলছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? আমরা দেখুন সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি। অবচয় নির্ণয়ের সূত্র হলো গিয়ে কি? ক্রয় মূল্য, যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ অন্যান্য খরচ। খরচের মধ্যে আছে এখানে সংস্থাপন ব্যয় যোগ ব্যাট মাইনাস হবে ভগ্নাবশেষ মূল্য। ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো আমাদের সম্পদের ক্রয় মূল্য আছে কত? দেখো সম্পদের ক্রয় মূল্য আমাদের লেখা আছে 5 লাখ টাকা। সংস্থাপন ব্যয় দেওয়া আছে 25,000 টাকা আর বলছে 15% ব্যাট। তাহলে 5 লাখের 15%, 5 15 75,000। আর আয়ুষ্কাল বলছে আমাদের কয় বছর? দেখো আয়ুষ্কাল বলছে 10 বছর। ও এখানে আবার মাইনাস ভগ্নাবশেষ মূল্য আছে। ভগ্নাবশেষ মূল্য হইলো 50,000। আর আয়ুষ্কাল বলছে কত বছর? 10 বছর। তাহলে আমাদের 5,25,000, 6 লাখ,
6 লাখ থেকে 50,000 বাদ দিলে 5,50,000, 5,50,000 10 দিয়ে ভাগ দিলে 55,000, তাহলে বার্ষিক 55। 55,000। তাহলে উত্তর হইলো 3 নাম্বারটা, 2 এর 3। এরপরে দেখো 3 নাম্বার, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোশ্চেন থাকলে করো। এরপরে কি বলছে দেখ 3 নাম্বার, যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে 20% হারে অবচয় ধার্য করা হয়, ক্রমহ্রাসমান দর পদ্ধতিতে 20% অবচয় ধার্য করা হয়, তবে আর্থিক বিবরণীর আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়? তাহলে অবচয়ের কারণে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে রোমান সংখ্যা 1 ঠিক আছে। স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়, ঠিক আছে, আমাদের অবচয়টা আমরা ওই সম্পদ থেকে বাদ দিই, ঠিক আছে। দীর্ঘমেয়াদ দায় হ্রাস পায়, তাহলে এখানে দায়ের কিছু থাকে না, তাহলে উত্তর হলো ক নাম্বার 1 ও 2। উত্তর ক নাম্বার 1 ও 2, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে অবচয়ের কারণে, আর অবচয় হলে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়, তাহলে 1 আর 2 হলো আমাদের উত্তর। এরপরে আমরা 5 নাম্বার নৈবিত্তিকটা দেখি, নৈবিত্তিক নাম্বার 5। অগ্রিম বীমা সালামি 2,000 টাকা হিসাবকাল শেষে উক্ত অগ্রিম বীমা সালামির মেয়াদ উত্তীর্ণ হইলে আর্থিক বিবরণীতে কি হবে? তো বলছে 2,000 টাকার অগ্রিম বীমা সালামি হ্রাস পাবে, তাহলে অগ্রিমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এটা হ্রাস পায়, মেয়াদ উত্তীর্ণ হইলে কমা মানে হ্রাস পাওয়া, তাহলে এটা ঠিক আছে, 2,000 টাকা অগ্রিম বীমা সালামি হ্রাস পাবে। মোট চলতি সম্পদ 2,000 টাকা হ্রাস পাবে, ঠিক আছে। অগ্রিম বীমা সালামি এটা হলো খরচের অগ্রিম, খরচের অগ্রিম হলো চলতি সম্পদ, তো যদি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে চলতি সম্পদও হ্রাস পাবে, তাহলে উত্তর হলো 1 ও 2। আর বলছে বীমা খরচ 2,000 টাকা হ্রাস পাবে, এটা ঠিক না, কারণ অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হলে বীমা খরচ বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না, তাহলে উত্তর হইলো 1 ও 2। উত্তর 1 ও 2। এরপরের উদ্দীপকটা দেখো, আরেকটা উদ্দীপক আছে যে নিচের উদ্দীপকটি পড়ো, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 50,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা, সমাপনী মজুদের ক্রয় মূল্য 15,000 টাকা। তাহলে আমাদেরকে বলছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস হলো সমাপনী মজুত পণ্য, তাহলে 50,000 আর 1,25,000 কত হইলো? 1,75,000। 1,75,000 থেকে সমাপনী মজুত পণ্য যদি আমরা 15,000 বিয়োগ করিয়া দিই তাহলে 1,60,000 থাকে, তাহলে উত্তর হবে 4 নাম্বারটা। তাহলে আমাদের সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের 50,000 যোগ নিট ক্রয় 1,25,000, তাহলে 1,75,000 মাইনাস সমাপনী মজুত পণ্য 15,000, তাহলে সমন্বিত ক্রয় হইল 1,60,000। এরপরে আমাদের দেখো 7 নাম্বারটা কি বলছে। 7, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 10,000 টাকা হলে মোট লাভের উপর কি প্রভাব পড়বে? তাহলে আগে সমাপনী মজুত পণ্য ছিল 15,000, এখন সমাপনী মজুত পণ্যের মূল্য বলছে হইলো 10,000 টাকা হলে মোট লাভের উপর কি হবে? তাহলে এটার কারণে মোট লাভ 5,000 টাকা হ্রাস পাবে,
তাহলে এটা হলো খ নাম্বার উত্তর। খ, মোট লাভ 5,000 টাকা হ্রাস পাবে। এরপরে 9 নাম্বার নৈবিত্তিকটা দেখো, নৈবিত্তিক নাম্বার 9। তো আমাদের নৈবিত্তিক নাম্বার 9 তে কি বলছে দেখো, অনুপার্জিত সেবায়ের পরিমাণ 50,000 টাকা, অনুপার্জিত সেবায়ের পরিমাণ 50,000 টাকা, উহার 2/5 অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত? তাহলে আমার অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবা আয় হলো 50,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের যদি অর্জিত হয়, অর্জিত আয়টা বিয়োগ হয়, অর্জিত আয়, অর্জিত আয়। তাহলে আমার অর্জিত হয়েছে 5/2 অংশ। তাহলে 50,000-এর 5/2 অংশ কত? 20,000। 20,000। তাহলে অনুপার্জিত সেবায় থাকে আর কত? 30,000। তাহলে অনুপার্জিত সেবায় হলো চলতি দায়। অনুপার্জিত সেবায়টা কি? চলতি দায়। আমাদের এখানে প্রশ্নটা কি বলছে? চলতি দায়ের পরিমাণ কত হবে? তাহলে খ নাম্বার উত্তর হবে 30,000। এরপরে আমাদের আরেকটা আছে দেখো, 16 নাম্বার এন্ট্রিটা আছে, এটা নগদান বই হিসাবে আসছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,000 টাকা নগদান বইতে কি প্রভাব পড়ে? তাহলে আমরা যদি 2 গড়া 3 গড়া নগদান বই করি, তাহলে ব্যাংক সুদ মঞ্জুরে যাবে দেখি আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাবকারী। তার মানে কি আমাদের নগদান বই ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে 2,000 টাকা। তাহলে দেখো ক নাম্বার উত্তর, ব্যাংক কলামে ডেবিট হবে 2,000 টাকা। তাহলে এই বোর্ডে আর আমাদের দেখা হইলো 27 নাম্বার। 27 বলছে প্রতি সপ্তাহে 500 টাকা উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ হবে কত? তাহলে আমরা যদি লিখি উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, তাহলে আমাদের কি বলছে দেখো, 500 টাকা প্রতি সপ্তাহে। তাহলে কত সপ্তাহে? 1 বছর। 52 সপ্তাহে 1 বছর। তাহলে 500-রে 52 দিয়ে গুণ দাও, কত হয়? 500 গুণন 52, 26,000। 26,000। আর সুদ বলছে 10%। উত্তোলনের উপরে কখনো 1 বছরের সুদ হয় না, 6 মাসের সুদ হয়। তাহলে 10% গুণন 6/12, তাহলে হবে 1300 টাকা নাকি? হ্যাঁ স্যার। উত্তোলনের সুদ আমাদের হবে 1300। তাহলে 3 নাম্বার উত্তর, 27-এর 3। এরপরে যাও কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। কলেজের পরীক্ষা কি কালকে থেকে শুরু? সালসাবির, হ্যাঁ স্যার। কালকে কয়টায় পরীক্ষা? 9টায় স্যার। 9টা থেকে কি বাংলা? জি স্যার 9টা হ্যাঁ, থেকে স্যার। 9টা। বাংলা পরীক্ষা। জি স্যার। এখন ওই যে ইয়া
বাংলা স্যারের ফোন দিস, এটা কি তোদের নেটে ইয়াতে ভাড়া দিবে? জি স্যার, দিলে ভালো হয় স্যার। প্রশ্নটা কিসে পাঠাবে? ও প্রশ্নটা স্যার গুগল ফর্মে দেওয়া হবে, বুঝছেন স্যার, ওইখান থেকে স্ক্রিনশট হ্যাঁ, মাইরা পাঠান দেবে স্যারদেরকে, আপনাদেরকে। মানে স্ক্রিনশট তোরা উত্তর দিবি কিভাবে? উত্তর তো দিব স্যার টিক চিহ্নের মধ্যে টিক দিয়ে দিয়ে, যেমন কি 4টা বৃত্ত আছে, যে বৃত্ততে টিক হ্যাঁ, দিব ওই বৃত্ততে অ্যান্সার হয়ে যাবে, এরকম। অটো অ্যান্সার হয়ে যাবে এখানে। ওইখানে দেওয়ার পর সবগুলো আমরা ইচ্ছা করলে বদলাইতে পারবো, বুঝছেন স্যার। তারপরে সাবমিট করে দিলে ওইটা চলে গেলে আর ঠিক করা যাবে না। তাহলে বাংলা স্যারের সাথে জি স্যার। কালকে কয়টার দিকে প্রশ্ন দিব? কয়টা? 9টা নাকি? জি স্যার, 8:30 বাজে স্যারের প্রস্তুতি নিলে ভালো হয়। 9টা 8:30 প্রস্তুতি লাগে এটা। তাহলে স্ক্রিনশট দিয়া গ্রুপে দিয়ে দিস, আমি স্যারের সাথে কথা বলবো যে স্যার আবার অ্যান্সার গুলা করিয়া ছবি জি স্যার। তুলে তো করে পাঠায় দিল মেসেঞ্জারে বা আমাদের জি স্যার। গ্রুপে দিয়ে দিল। স্যার আমরা আপনাকে লিংকটা দিয়ে দিলেই তো পারি, আপনি ডাইরেক্ট প্রশ্নে ঢুকতে পারবেন। ও লিংকটা আমার দিয়ে দিস কষ্ট করে। স্যার আপনি কিন্তু সামিত গ্রুপেই দিয়েন স্যার স্ক্রিনশট, কোনটা সঠিক। সামিট গ্রুপ না, সামিট গ্রুপে তো দেয়া যাবে না, এটা ঝামেলা আছে তো, এটা দিতে হইবে আমরা উত্তরগুলা তোদেরকে, ওই যে তোদের যে পেজ গুলো আছে না, পার্সোনাল পেজ, গ্রুপ, ওই গ্রুপে দিয়ে দেব। কোনটা স্যার? এই যে 2টা গ্রুপে আমরা তোদের সাথে কথা বলি না, যে ক্লাসরুম গ্রুপটা, ব্যাস 3-এর একটা আছে, আবার তোদের 1 নাম্বার ব্যাচের একটা আছে। তো স্যার কি ডিসিশন নিলেন? স্যার কি ডিসিশন নিলেন স্যার? কি কোচিং খোলার ব্যাপারে? জি স্যার। 1 তারিখে খোলা কোচিং। না শিওর? একদম একদম শিওর। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। সবারে জানাই দিস। হ্যাঁ আচ্ছা স্যার, আমি জানাই দেব না যারা আমাদের মধ্যে করে ক্লাস জানাবো, করে না তোদের এখন। সাথে যারা পরিচিত আছে সবারে জানাই স্যার কি। জি স্যার। হ্যাঁ স্যার আপনি মেসেজ করে দিলে ভালো হয় সবার গার্জিয়ান নাম্বার। অবশ্যই, এটা তো আমরা মেসেজ তো পাঠাবো, তারপরে তোদের সাথে যাদের পার্সোনাল কন্টাক্ট আছে সবাই সবার নিয়ে আসবি আর কি। আচ্ছা স্যার, মেসেজ বা কল করলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিমু, কল দিমু, সবই দিমু। জি স্যার। ওই সেই কইছেন আবার তোরা জয়েন দে, তো আমি নতুন করে আবার জয়েন দিতেছি। তো এখন দেখো আমাদের কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আমরা এখন আলোচনা করবো। তাহলে কুমিল্লা বোর্ড 2019-এ দেখো কত একটা উদ্দীপক আছে, 3 নং ও 4 নং উদ্দীপক। তাহলে 3 ও 4 নং উদ্দীপকে দেখো কি বলছে, একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 75,000 টাকা এবং আয় বছর, এই 2টা ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। আর 3 নাম্বারে বলা আছে যন্ত্রটির বর্ষ সংখ্যার সমষ্টি কত। যন্ত্রটির বর্ষ সংখ্যার সমষ্টি কত? তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি আমরা যখন নির্ণয় করি, বর্ষ সংখ্যা সংখ্যার সমষ্টি, তখন আমরা এটা নির্ণয় করি হলো, এটার একটা সূত্র আছে, যন্ত্রপাতির ক্রয় মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে ক্রয় মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল।
ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে ৭৫,০০০, আয়ুষ্কাল আছে 5 বছর, তাহলে ভাগ দিলে হয় 15, 5 15 75, 15 বছর। তাহলে উত্তর হইলো 3 নাম্বারটা, 15 বছর। যন্ত্রটির বর্ষ সংখ্যার সমষ্টি হলো 15। এরপরে আমাদের 4 নাম্বারে বলছে কি দেখো, বর্ষ সংখ্যার সমষ্টির পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত? চতুর্থ বছরের অবচয়, তাহলে আমরা অবচয় বের করতে হইলে এটার আমাদের বছর প্রথম বের করে নিতে হবে। বর্ষ সংখ্যা বছর, এই বইটা না, এটা হইলো 15, বর্ষ সংখ্যা বছর। এটা সূত্র হলো আমাদের বর্ষ সংখ্যা বছরের সূত্র হলো n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n মানে হলো আয়ুষ্কাল, n মানে কি আয়ুষ্কাল। তাহলে n হলো আমাদের 5 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 5 আর 1 কত? 6, 5 6 কত? 30, 30 যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের কত হয়? 15। তাহলে 15 বছর। তো আমাদের এখানে আমরা বের করে নিচ্ছি n হলো মানে 15 বছর আমাদের। তো আমাদের কোশ্চেনটা বলছে কি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত? চতুর্থ বছর। তাহলে আমরা এখানে যখন অবচয় ধরি, আমার আয়ুষ মানে 5 বছর মেশিনটা চলবে, তাহলে 5 বছর অবচয় ধরে, তাহলে 5 4 3 2 1, এই 5 বছরে আমাদের অবচয় ধরতে হবে এইভাবে। তো এটা মানে কি, আমরা কিভাবে অবচয় নির্ণয় করবো? তাহলে প্রথম বছরের অবচয় হবে আমাদের 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ। দ্বিতীয় বছরের অবচয় হবে আমার 15 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। তৃতীয় বছরের অবচয় হবে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। চতুর্থ বছরের অবচয় হবে 15 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। আর পঞ্চম বছরের অবচয় হবে 15 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে আমাদের এখানে দেখো কোন বছরের অবচয় চাইছে? চতুর্থ বছর। তাহলে চতুর্থ বছর আমরা অবচয় নির্ণয় করবো কিভাবে? এখানেও আমাদের অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরতে হয়। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের এখানে অবচয়যোগ্য মূল্যের দরকার নাই, শুধু ক্রয় মূল্য আছে, ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে 75,000 আমরা যখন অবস্থাটা নির্ণয় করবো, অবস্থাটা নির্ণয় করবো চতুর্থ বছর কিভাবে? 75,000 আর চতুর্থ বছর হলো এটা 2 দিয়ে গুণ 15 দিয়ে ভাগ, তাহলে 10,000। তাহলে চতুর্থ বছরের অবস্থা হইলো আমাদের 10,000। উত্তর হইলো খ নাম্বার। পারছো না? জি স্যার। ভালো আছো? স্যার ভালো। ওই যে আমরা তোমার বোর্ড গুলার আমাদের যে পরীক্ষা, ধরো 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায়ের উপরে এক্সাম হবে না? ওগুলোর এমসিকিউ। এই অধ্যায়ের এমসিকিউ গুলোর ওই যেগুলো উদ্দীপক আকার আছে, এগুলা নিয়ে একটু আলোচনা করতেছি, উদ্দীপক আকার। এরপরে দেখো আমরা কুমিল্লা বোর্ড 2019 করতেছি, তাহলে আমাদের 5 আর 6 নাম্বারটা এবার আছে একটা উদ্দীপক। দেখো এই উদ্দীপকটা আমরা একটু পড়ি। নিচের উদ্দীপকটি পড়ো, 5, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাদের এখানে কি বলছে দেখো, উদ্দীপকটা বলছে জনাব করিম 60,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করে, বিক্রয় বাট্টা 10%, প্যাকিং খরচ 500 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 15% ব্যাট প্রাপ্য ছিল। তাহলে আমাদেরকে বলছে ব্যাট সহ বিক্রয়ের পরিমাণ কত? তাহলে আমাদের ব্যাট সহ বিক্রয়, তাহলে আমাদের এখানে দেখো হইলো বিক্রয় হইলো আমাদের 60,000, বিক্রয় দেওয়া আছে 60,000। এই 60,000 থেকে আমরা কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিব 10%। তাহলে 60,000 এর 10% কত? 6,000। তাহলে আমার টাকা থাকলো কত? 54,000।
54,000। এই 54,000 উপরে বলছে 15% ব্যাট, তাহলে এই 54,000 উপরে 15% ব্যাট ধরো, 54,000 গুণন 15% কত হয়? 8,100। 8,100। এখন আমাদের কাছে চাইছে যে তোর ব্যাট সহ বিক্রয় কত, তাহলে বিক্রয় যোগ ব্যাট 8,100, তাহলে 54,000 সাথে 8,100 যোগ করলে কত হবে? 62,100। তাহলে উত্তর হবে আমাদের খ নাম্বারটা 62,100, ব্যাট সহ পণ্য বিক্রয় 62,100 টাকা। এরপরে আমাদেরকে বলছে দেখ ব্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে, তাহলে তো ব্যাট আমরা নির্ণয় করছি, ক্রেডিট করতে হবে 8,100, ব্যাট চলতি হিসাব ক্রেডিট করতে হবে 8,100 টাকা। 3 নাম্বারটা উত্তর। এখন দেখ আরেকটা আমাদের 7 নাম্বার বলছে অনাদায় দেনা সৃষ্টির ফলে কি হবে? সম্পদ হ্রাস পাবে। তাহলে অনাদায় দেনা সৃষ্টি হলে আমরা যাবে কি অনাদায় দেনা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, বা অনাদায় দেনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণে আমার সম্পদ হ্রাস পায়। আর অনাদায় দেনাটা একটা খরচের কারণে মালিকানা শর্ত হ্রাস পায়। তাহলে 1 আর 3 হইলো উত্তর, তাহলে উত্তর হইলো খ। ফারজানা, জি স্যার। 1 তারিখে কোচিং খুললে ক্লাস করবা? হ্যাঁ করবো তো। তো আমরা মানি হইলো তোমার হইলো ওই যে হলিক্রস কলেজে ওরা জানায় দিছে আগামী মাসের 15 তারিখ থেকে কলেজে ক্লাস স্টার্ট। তারপরে আমাদের ওই যে কাজী ফারুকি স্যারের কলেজ আছে গ্রামে, প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ, ওইখান থেকেও শুনলাম ওনারা বলে দিছে আগামী মাসের 1 তারিখে খোলা। তো মানে এটা বুঝা যাইতেছে যে এই মাসের 25-26 তারিখের দিকে একটা ডিক্লারেশন আসবে, আগামী মাসের হয়তো মাঝামাঝি সময় তোমাদের কলেজ খুলে দিতে পারে। তাহলে আগামী জি স্যার মাসে করা যাবে, করবো। আগামী মাসে করা যাবে, সমস্যা হবে না। তো আমরা যদি না 15 তারিখে খুলে তাহলে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা একটু সেফটি ভাবে চলবো, অলওয়েজ সেফটি চলবো। যেমন মাস্ক সবাই করে আসবা বাধ্যতামূলক, আমরা এখানে হাত ধোয়ার ব্যবস্থা রাখবো, হ্যান্ড স্যানিটাইজার রাখবো, রাখা এগুলা দিয়ে ক্লাসে ঢুকাম, আর হলো ডিস্টেন্স করে আমরা বসাবো। হ্যাঁ স্যার, অসুবিধা নাই। তাহলে এখন দেখ হইলো আমাদের আরেকটা উদ্দীপক আছে হইলো 19 আর 20, 19, 20, 21 একটা উদ্দীপক বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 19, 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। সৌম্য কোম্পানি লিমিটেড 1 এপ্রিল 2017 সালে 2,35,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং বহন খরচ 25,000 টাকা প্রদান করে। যন্ত্রপাতির আয়ুষ্কাল 8 বছর এবং যন্ত্রপাতির ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। আমাদের এখানে চাইছে কি 19 নম্বরে উক্ত কোম্পানি এর ক্রমহ্রাসমান দেওয়ার পদ্ধতিতে অবচয়যোগ্য যন্ত্রপাতির মূল্য কত। তো ক্রমহ্রাসমান দেওয়ার পদ্ধতিতে আমরা সবসময় সম্পদের ক্রয় মূল্যের উপরে অবচয় ধরি, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরি। তাহলে এখানে আমাদের অবচয়যোগ্য মূল্যটাই হবে ক্রয় মূল্য, কারণ আমরা ক্রয় মূল্যের উপরে অবচয় দেবো। তাহলে ক্রয় মূল্য কত? যন্ত্রপাতি ক্রয় করছি আমরা 2,35,000, 2,35,000, এর সাথে খরচ গুলা যোগ করবো। বহন খরচ আছে আমাদের 25,000, তাহলে 2,35,000 যোগ 25,000 সমান সমান 2,60,000। তাহলে যন্ত্রপাতিটির অবচয়যোগ্য মূল্য হলো
2,60,000। উত্তর হবে 4 নাম্বারটা, 19-এর 4 নাম্বার হবে উত্তর, 2,60,000। সরি। এবার 20 নাম্বার, 20 আমাদের কি বলছে? সৌম্য কোম্পানি লিমিটেডের সরল রৈখিক পদ্ধতিতে যন্ত্রপাতির অবশ্যই কত? তাহলে সরল রৈখিক পদ্ধতিতে আমরা অবশ্যয়োগ্য মূল্যের উপরে অবশ্যই ধরি। তাহলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করে নিচ্ছি হলো 2,60,000। এটা ছিল যন্ত্রপাতির ক্রয় মূল্য। এখান থেকে বাদ যাবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্য হইল 30,000। তাহলে যন্ত্রপাতিটির অবশ্যযোগ্য মূল্য হলো 2,30,000। তো সরল রৈখিক পদ্ধতিতে আমরা যখন অবশ্যই ধরি তখন অবশ্যযোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল আছে আমাদের 8 বছর, তাহলে 8 দিয়ে ভাগ দাও। এই যন্ত্রপাতিটি আমার ক্রয় করছে 1 এপ্রিলে, 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হলো 9 মাস। তাহলে 9 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। তাহলে দেখো এবার অবশ্যই কত আসে। $2,30,000 ভাগ 8, ওই রেজাল্টে 9 দিয়ে গুণ 21,563। 21,563। এটা হলো আমাদের উত্তর। তাহলে 2 নাম্বার। এটার উত্তর আছে হলো খ নাম্বারে 2, 20-এর 2। এরপর আমরা 21 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো 21, সৌম্য কোম্পানি লিমিটেডের কম-হ্রাসমান-জার পদ্ধতিতে যন্ত্রপাতির অবশ্যই কত? কম-হ্রাসমান-জার পদ্ধতিতে যন্ত্রপাতির অবশ্যই কত? তাহলে কম-হ্রাসমান-জার পদ্ধতিতে যখন আমরা অবশ্যই নির্ণয় করি, অবশ্যই নির্ণয়ের আগে আমাদের অবশ্যই হারের দরকার হয়। তো এই উদ্দীপকে আমাদের অবশ্যই হার নাই। তো অবশ্যই হার আমরা কিভাবে নির্ণয় করি? 1/, আয়ুষ্কাল। আয়ুষ্কাল হইলো 8 বছর, গুণন 100 গুণন 2। তাহলে কত পার্সেন্ট হয় দেখো তো? 25%। 25%। তাহলে অবশ্যই হইলো 25%। তার আমরা কম-হ্রাসমান-জার পদ্ধতিতে সম্পদের ক্রয় মূল্যের উপরে অবশ্যই ধরি। তাহলে ক্রয় মূল্য আছে 2,60,000 গুণন 25%। আর যন্ত্রপাতিটি ক্রয় করছে 1 এপ্রিলে, তাহলে 9 মাসের অবশ্যই। তাহলে দেখো অবশ্যই কত? 48,750। তাহলে 4 নাম্বারটা উত্তর, 21-এর 4, 48,750। এটা হলো আমাদের উত্তর। এই বোর্ডে আর আমাদের কোনো উদ্দীপক নাই। এবার আসা হলো যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019। এখন দেখো যশোর বোর্ড 19-এ পেজ নাম্বার হলো 1097। যশোর বোর্ড 19-এ আমাদের 3 নাম্বার উদ্দীপকটা, 3 নাম্বার নৈতিকটা কি বলছে? বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। এই ক্রয়ের মাধ্যমে কি হবে? তাহলে বাকিতে ক্রয় করলে ক্রয় ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। ক্রয় হইলো খরচ, খরচ বৃদ্ধি পাবে। প্রদ হিসাব ক্রেডিট, প্রদ হিসাব হলো দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে খ নাম্বারটা উত্তর হবে 2, 3-এর 2। খরচ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। খরচ বৃদ্ধি, দায় বৃদ্ধি। স্যার পৃষ্ঠা কত জানি বলেন স্যার? 1097। 1097 পৃষ্ঠা হলো যশোর বোর্ড 19। তো এখন দেখো আমরা একটু উদ্দীপকটা পড়ি। নিচের উদ্দীপকটা, নিম্নের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। জনাব রাহি 2018 সালের
1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং নগদের 20% সমমূল্যে আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। নগদের 20% সমমূল্য, তাহলে 1 লাখ টাকা নগদ আছে, 1 লাখ টাকা, 1 লাখ টাকার 20% হলো 20,000 টাকা। নগদ হলো 1 লাখ টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করেন 5,000 টাকা এবং 10% সুদে 10,000 টাকা ঋণ গ্রহণ করেন। এই হলো আমার উদ্দীপক। আর 4 নাম্বারে আমাদের চাইছে কি জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত। তাহলে প্রারম্ভিক মূলধন হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে আমাদের 2টা লেনদেন আছে, নগদ আর আসবাবপত্র। তাহলে নগদ আছে আমার আর আসবাবপত্র হইলো 20,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন হবে 1,20,000 টাকা। তাহলে 4-এর 4 নাম্বারটা উত্তর 1,20,000। এবার 5 নাম্বারে কি বলছে আমাদের, 10,000 টাকার লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কি বৃদ্ধি পাবে। তাহলে 10,000 টাকার লেনদেন হইলো 10% ঋণ। তাহলে 10% ঋণটা হলো দীর্ঘমেয়াদী দায়, 10% ঋণটা হলো দীর্ঘমেয়াদী দায়। তাহলে 2 উত্তর, 2 নাম্বারটা উত্তর দীর্ঘমেয়াদী দায়। এরপর আরেকটা দেখো আমাদের 8 নাম্বারে আছে। 8 যাকে 10,000 টাকার কল কবজা ক্রয় করে এর পরিবহন ব্যয় বাবদ 500 টাকা, সংস্থাপন বাবদ 900 টাকা নগদে প্রদান করা হলো। লেনদেনটি জাবেদা মেশিন হিসাব কত টাকা ডেবিট হবে। তাহলে আমরা যখন জাবেদা দিই তখন অবশ্যই মেশিনের ক্রয় মূল্যের উপরে জাবেদা দিই। তাহলে মেশিন ক্রয় 10,000 টাকা, এটার পরিবহন খরচ 500 টাকা, সংস্থাপন ব্যয় 400 টাকা। তাহলে সম্পদের সাথে সম্পদের খরচগুলা যোগ হয়, তাহলে 10,500 আর 400 10,900 টাকা। উত্তর হবে 10,900। 4 নাম্বারটা উত্তর। এরপরে দেখো 22 নাম্বার একটা উদ্দীপক আমাদের আছে। 22 ম্যাগনা কোম্পানির একটি মেশিন 95,000 টাকা ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর হলে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়, তাহলে আমাদের মেশিনের মূল্য হলো 95,000 টাকা আর সংস্থাপন ব্যয় যোগ হবে 10,000 টাকা, তাহলে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা বাদ যাবে, তাহলে মেশিনের মূল্য থাকবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার আয়ুষ্কাল 10 দিয়া ভাগ, তাহলে 1 লাখের 10 দিয়া ভাগ দিলে 10,000, তাহলে উত্তর হবে খ। উত্তর হবে খ 2, 22-এর 2। আরেকটা উদ্দীপক আছে দেখো আমাদের 24-25। নিচের উদ্দীপকটি পড়ো এবং 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। সরকার ট্রেডার্সের আর্থিক বিবরণী তথ্যাবলী নিম্নরূপ। নিট বিক্রয় 12 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হইলো আমাদের এখানে আছে 50,000 টাকা, পরোক্ষ পরিচালন ব্যয় 20% বিক্রয়ের, পরিচালন ব্যয় 10,000 টাকা, অপরিচালন আয় 20,000 টাকা। বলছে নিট লাভ কত। তাহলে নিট লাভ সমান সমান আমার বিক্রয় দেওয়া আছে দেখো 12 লাখ। প্রথম বিক্রয় আছে 12 লাখ। এই 12 লাখ টাকা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব 7,50,000। তাহলে কত থাকে? সালসাবিল ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো আমাদের মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমরা বাদ দেখি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে এখানে কি বলছে? পরিচালন ব্যয় 10,000।
পরোক্ষ পরিচালন ব্যয় আবার বলছে বিক্রয়ের 20%। তাহলে বিক্রয় হইলো 12 লাখ, 12 লাখের 20% করো। 12 লাখের 20% 2,40,000। আরো পরিচালন ব্যয় আছে 10,000, তাহলে 2,50,000। তাহলে 4,50,000 থেকে 2,50,000 বিয়োগ করলে থাকবে কত? 2 লাখ। এখন দেখো এরপরে বলছে অপরিচালন আয় 20,000, তাহলে এর সাথে আরো 20,000 যোগ হবে, তাহলে হবে কত? 2,20,000। তাহলে নিট মুনাফা হবে 2,20,000। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা। মোট মুনাফা থেকে বাদ দিল পরিচালন ব্যয় 2,50,000, তাহলে 2 লাখ হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ, তাহলে নিট মুনাফা 2,20,000 টাকা। এরপরে 25 নাম্বার, সরকার ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ 10% এবং বিক্রিত পণ্যের ব্যয় 20% বৃদ্ধি পেলে মোট লাভ কত টাকা হবে? তাহলে আমার বিক্রয় বলছে 10% বৃদ্ধি, তাহলে বিক্রয় ছিল আমাদের 12 লাখ। 12 লাখের 10% কত? 1,20,000। তাহলে আমার বিক্রয় হবে কত? 13,20,000। তাহলে বিক্রয় বৃদ্ধি করলে বিক্রয় হবে 13,20,000। আর বলছে কি বৃদ্ধি? বিক্রিত পণ্যের ব্যয় 20% বৃদ্ধি, তাহলে মাইনাস আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? 7,50,000। 7,50,000 20% বৃদ্ধি, তাহলে 20% কত হয়? 1,50,000। 1,50,000। তাহলে 7,50,000 যোগ হইলো 1,50,000, তাহলে এটা বৃদ্ধি করলে হয় আমার 9 লাখ নাকি? জি স্যার। 9 লাখ। তাহলে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হয় মোট মুনাফা। 13,20,000 থেকে 9 লাখ বিয়োগ করে দিলে 4,20,000। 4,20,000। 4,20,000 হবে আমাদের মোট মুনাফা। উত্তর হলো 25-এর 3 নাম্বারটা, 4,20,000। এরপরে যাও চট্টগ্রাম বোর্ড 2020, 1099 পেজ। তাহলে এখানে দেখো 8 আর 9 নাম্বার উদ্দীপকটা আছে, 8-9 উদ্দীপক। 8-9 উদ্দীপকে আমাদের কি বলছে দেখো, নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। বলছে এবি ট্রেডার্স 2018 সালের 1 জানুয়ারি তারিখে 1,20,000 টাকায় একটি মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তো আমাদের বলছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করি আমরা কিভাবে? মেশিন ক্রয়ের সাথে, মেশিন ক্রয় আছে আমার 1,20,000 যোগ এর সাথে খরচ গুলো যোগ, তাহলে খরচ আছে আমাদের সংস্থাপন ব্যয় 20,000, তাহলে হয় কত? 1,40,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে হইলো 10,000, তাহলে থাকবে কত? 1,30,000 ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল হইলো 10 বছর, তাহলে 10 দিয়া ভাগ, তাহলে 1,30,000 আমরা যদি 10 দিয়া ভাগ দেই তাহলে অবশ্যই হবে কত? 13,000। তাহলে উত্তর হইলো আমাদের 2 নাম্বার, 8-এর 2 হইলো উত্তর। এবার 9 নাম্বার বলছে কমর আসমান যার পদ্ধতিতে অবস্থা ধার্য হলে প্রথম বছরের
অবসরের পার্থক্যের পরিমাণ করো। তাহলে আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবসর নির্ণয় করছি তখন অবসর হয়েছে আমার 13,000 টাকা। আর কমর আসমান বাজার পদ্ধতিতে যদি আমরা অবসর ধরি তাহলে অবসর হবে কত? তাহলে কমর আসমান যার পদ্ধতিতে আমরা অবসর ধরলে আমাদের কয় মূল্যের উপরে আমাদের অবসর ধরতে হবে? তাহলে 1,40,000 উপরে আমাদের অবসর ধরতে হবে। মেশিন কয় যোগ খরচ, তাহলে 1,40,000 আর আমার অবসর হার হবে কত %? 1,40,000 ভাগ 10, তাহলে 14,000। তাহলে 13 আর 14,000 মধ্যে ডিফারেন্স কত? 1,000। উত্তর হবে ক নাম্বার, 1,000। এরপরে আমাদের 12 ও 13 নং উদ্দীপকটা দেখো। 12 ও 13 নং প্রশ্নের উদ্দীপকটা বলছে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। মাল ক্রয় 2,80,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 2,50,000 টাকা, মোট মুনাফা হইল 40,000 টাকা। বলছে সমাপনী মজুদের পরিমাণ কত? তাহলে আমরা জানি হইল ক্রয় আর প্রারম্ভিক মজুত পণ্য দুইটা যোগ, তাহলে কত? 2,90,000। এটা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে এখান থেকে যদি আমরা বিক্রয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা সমাপনী মজুত পণ্যটা পাই যাবো। তাহলে বিক্রয় আমাদের ছিল কত? বিক্রয় দেওয়া আছে হইলো 2 লাখ, সরি বিক্রয় নাই। তো এখান থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা পাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2,50,000, 2,50,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হবে হইলো সমাপনী মজুত পণ্য 40,000। উত্তর হবে 40,000। 12-2। এখানেও 40,000 লিখে দিছে। হ্যাঁ, এবার 13 নাম্বার দেখো আমাদের বলছে বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? তাহলে আমরা জানি বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয় তাহলে মোট মুনাফা হয়। তাহলে আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ, তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে দেখ 2,50,000 আর মোট মুনাফা আছে কত? 40,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা দুইটা যোগ করলে হবে আমাদের বিক্রয়। তাহলে 2,90,000 টাকা। 2,50,000 যোগ 40,000, তাহলে 2,90,000 টাকা। তাহলে 13 ক নাম্বার উত্তর। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে দেখ। 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। 22 ও 23 নাম্বারটাতে একটু যাও। এখানে বলছে জনাব আলিম 2018 সালের 1 মার্চ তারিখে 3 লাখ টাকা নগদ, 1 লাখ টাকার আসবাবপত্র, 50,000 টাকা ঋণ গ্রহণ করে ব্যবসা আরম্ভ করে। 22 নাম্বারে আমাদের কাছে কি চাইছে? 22 নাম্বারে চাইছে জনাব আলিমের ব্যবসার মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধন হলো জাস্ট এখানে সম্পদগুলা, নগদ 3 লাখ টাকা, 1 লাখ টাকার আসবাবপত্র, তাহলে 3 লাখ আর 1 লাখ কত? 4 লাখ। তাহলে মূলধনের পরিমাণ হলো আমাদের 4 লাখ টাকা। 3 নাম্বারটা উত্তর, 22-3। এরপরে বলছে ব্যবসায় মোট নগদ টাকার পরিমাণ কত? তাহলে দেখো 1 তারিখে আমাদের নগদ আছে 3 লাখ টাকা আর 50,000 টাকা ঋণ দেওয়া আছে। তাহলে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদের টাকাটার সাথে ঋণের টাকাটা যোগ হয়,
3,00,000-এর সাথে 50,000 যোগ করলে 3,50,000 টাকা। মোট নগদ হবে 3,50,000 টাকা। 4 নাম্বারটা উত্তর। 4। স্যার বল। স্যার 22 নম্বরে যদি প্রারম্ভিক মূলধন চাইতো তাহলে কি 4 লাখ হইতো না 4,50,000 হইতো? 4 লাখে হইতো। মোট মূলধন বল, প্রারম্ভিক মূলধন বল, নির্ণয়ের সময় ঋণ আর ব্যাংক ঋণ আসে না। ঋণ আর ব্যাংক ঋণটা আসে না। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। বাকি বোর্ডগুলা তোমরা একটু দেখো, সমস্যা হইলে আমারা জানাও। তো ভালো করে পরীক্ষা দিস। আর তোরাও যদি একটা গ্রুপ ক্লোজ যদি ওগুলো আমাদেরকে ইনভাইট করস, তাহলে আমরা ওই গ্রুপে পাঠিয়ে দেব উত্তর। স্যার আজকে তো খোলা উচিত স্যার। হ্যাঁ, খুললে তোমরা আমারে পাঠিয়ে দিও, আমি স্যারদের সাথে কন্ট্যাক্ট করিয়া নিয়ে নেবো। বা হইলো মানে আমার মেসেঞ্জার গ্রুপে থাকবো, আমার মেসেঞ্জার আমি উত্তরটা আনবো, আইনা তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমরা যদি একটা সবাই মিলে গ্রুপ খোলো, ওই গ্রুপও জানাইতে পারো, বা আগের যে তোমাদের গ্রুপ গুলো আছে ওগুলো তো আমি দিতে পারি। জি স্যার, আগের গ্রুপে দিয়ে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।